কোমরে কারোর শক্ত হাতের স্পর্শ পোড়ায় কেঁপে উঠল আরশি। বন্ধ চোখের পাতাও মৃদু কেঁপে উঠল তার। নাসারন্ধ্রে ভেসে আসলো পরিচিত এক ঘ্রাণ। তাড়াহুড়ো করে লিফটে ঢোকার চক্করে কারোর সাথে যে এভাবে ধাক্কা লেগে যাবে বুঝতে পারেনি আরশি। ঘাড়ে সামনের ব্যক্তির গরম নিঃশ্বাস আছড়ে পড়ায় পিটপিট করে চোখ খুলল আরশি। মাথাটা উঁচু করতেই চোখের সামনে ভেসে উঠল পরিচিত এক মুখ। তার দিকে অদ্ভুত নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে। ভীষণ অবাক হল আরশি আবরারকে এই সময় অফিসে দেখে। আবরারের অমন দৃষ্টিতেও যেন কম্পিত হল তার দেহ, মন। নিজেকে ছাড়ানোর জন্য মোচড়ামোচড়ি করতেই আরও শক্ত করে আরশির কোমর চেপে ধরল আবরার। এতে করে আবরারের আরও কাছাকাছি চলে আসলো আরশি। আবরারের গরম নিঃশ্বাস এবার তার সারা মুখে বিচরণ করছে। বুকের মাঝে টিপটিপ শব্দ হচ্ছে আরশির। মনে হচ্ছে কেউ তাকে অবশ করে ফেলেছে। আবরার আরশির চোখে চোখ রেখেই ফিসফিস করে বলল, আমার পিছু নিতে নিতে এখান পর্যন্ত চলে আসলে মিস অদ্ভুত চোখওয়ালি? আবরারের প্রশ্নে কপাল কুঁচকে আসলো আরশির। সে কবে আবরারের পিছু নিল? আরশি এক ধাক্কায় আবরারকে দূরে সরিয়ে দিয়ে বলল, আপনি দিনকে দিন আরও লুচু আর অসভ্য হচ্ছেন এমপি সাহেব। এভাবে পাবলিক প্লেসে দাঁড়িয়ে একটা মেয়েকে স্পর্শ করছেন, লজ্জা করে না? কথা শেষ করে আশেপাশে চোখ বুলালো আরশি। তেমন কেউ নেই লিফটের কাছাকাছি। কেউ খেয়াল করেনি ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। এবার আরশি নিজের কথার বিপরীতে আবরারের কাছ থেকে কিছু কথা শোনার জন্য প্রস্তুত হল। কারণ ধাক্কাটা তার তাড়াহুড়ো করার কারণেই লেগেছে। আর আবরার না ধরলে এতক্ষণে সে ফ্লোরে অবস্থান করত। অন্যদিকে আরশির কোনো কথা যেন আবরারের কানে ঢুকেনি। সে তো একদৃষ্টিতে আরশিকে পরখ করতে ব্যস্ত। আরশিকে সম্পূর্ণরূপে পর্যবেক্ষণ করতেই আবরারের মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসল, মাশাআল্লাহ। আবরারের কাছ থেকে কিছুটা দূরে অবস্থান করাই শব্দটা আরশির কর্ণকুহরে পৌঁছাল না। আরশির কাজল টানা চোখের দিকে এখনও একদৃষ্টিতে তাকিয়ে আছে আবরার। আরশি আবরারের চোখের সামনে হাত নাড়তেই পকেটে হাত গুজে সোজা হয়ে দাঁড়াল সে। আরশি এক ভ্রু উঁচু করে জিজ্ঞাসা করল, ঠিক আছেন তো এমপি সাহেব? নাকি মাথা গেছে? একা একা কি বিড়বিড় করছেন? আবরার নিজের বুকের বাম পাশে এক হাত রেখে বলল, না ঠিক নেই মিস অদ্ভুত চোখওয়ালি। এক শুভ্র পরীকে দেখে মাথা নষ্ট হয়ে গেছে। তাই তো তাকে দেখে মুখকে কন্ট্রোল করতে পারলাম না। আপনা আপনি মাশাআল্লাহ শব্দটা বেরিয়ে আসল। আর কারোর নজর যেন তার উপর না পড়ে। আবরারের কথা শেষ হতেই আরশি একবার নিজের দিকে তাকিয়ে আবরারের দিকে চোখ ছোট ছোট করে তাকাল। আজ সে একটা সাদা সালোয়ার কামিজ পরে এসেছে। তাই আবরার শুভ্র রং উল্লেখ করাই একবার নিজের দিকে তাকিয়ে নিল সে। মনে মনে ভাবল, আচ্ছা এমপি সাহেব কি আমার কথা বলছেন? উনি কি আমার প্রশংসা করল নাকি আমি কালা মানুষ হয়ে সাদা রং পোড়ায় ব্যঙ্গ করল? আরশির ভাবনার মাঝে তুড়ি মারল আবরার। বাঁকা হেসে বলল, তোমাকে উদ্দেশ্য করে কিন্তু কিছু বলিনি মিস অদ্ভুত চোখওয়ালি। ভুলেও এই ভুল ভেব না। আমি তো আমার শুভ্র পরীর কথা বললাম। তাকে দেখে আজ আমার মাথা ঠিক নেই। হ্যাং খেয়ে আছি এখনো। আরশি মুখ বাঁকিয়ে বলল, বুঝতে পেরেছি। আর আমি মোটেও ওইসব ভুলভাল ভাবি না। হুয়া। আরশি আর কথা না বাড়িয়ে লিফটে প্রবেশ করল। আরশি প্রবেশ করতেই আবরার ও লিফটে ঢুকে গেল। আবরার লিফটের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে সোজা চোখে আরশির দিকে তাকিয়ে আছে। আবরার এভাবে তাকিয়ে থাকায় বিরক্ত হল আরশি। নাক মুখ কুঁচকে বলল, সমস্যা কি এমপি সাহেব? এভাবে তাকিয়ে আছেন কেন? জীবনে মেয়ে দেখেননি? আর আপনার না কোনো শুভ্র না টুভ্র পরি আছে? তাহলে আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? গিয়ে নিজের শুভ্র পরীকে দেখুন। হুট করে বাঁকা হাসি দিয়ে আরশির দিকে এক ঝটকায় এগিয়ে আসলো আবরার।
আরশির দুই পাশে হাত রেখে কিছুটা ঝুঁকতেই মুখ ঘুরিয়ে নিল আরশি। আবরার আরশির কানের কাছে মুখটা এগিয়ে নিয়ে ফিসফিস করে বলল, মেয়ে তো অনেক দেখেছি, কিন্তু আমার শুভ্র পরীর মতো কাউকে তো দেখিনি। সে তো সবার চেয়ে আলাদা, একদম ভিন্ন। আর আমি নিজের শুভ্র পরীকেই তো দেখছি। সে তো সামনে নেই, তাই তোমাকে শুভ্র পোশাকে দেখে তোমার মাঝে তাকে কল্পনা করছি। আবরার কথা শেষ করে যেভাবে এক ঝটকায় কাছে এসেছিল ঠিক সেভাবেই দূরে সরে গেল। এতক্ষণ যেন দম আটকে রেখেছিল আরশি। আবরার দূরে যেতেই আটকে রাখা দম ছাড়ল সে। আবরারের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, ফাইজলামি করছেন আমার সাথে? আবরার ঠোঁট উল্টে বলল, অবশ্যই। তুমি আবার নিজেকে আমার শুভ্র পরী ভাবা শুরু করো না যেন। কোথায় তুমি আর কোথায় আমার শুভ্র পরী? জানো সে কতটা সুন্দর? আমার দেখা সবচেয়ে সুন্দর নারী সে। তার আখি জোড়ার কথা আর কি বলবো? তার ওই আখি জোড়াতে মত্ত হয়েই তো আমি ভালোবাসা কি বুঝতে শিখেছি। তার সেই মারাত্মক আখি জোড়ায় যখন সে কাজল টানে তখন সেই আখি জোড়ার দিকে একবার তাকালে দৃষ্টি সরানো মুশকিল হয়ে যায়। তার ডাগর ডাগর আখি জোড়ার ধারালো চাহনি আমার হৃদয়টাকে ছিন্নভিন্ন করে দেয়। শুভ্র পোশাকে তাকে কতটা পবিত্র, স্নিগ্ধ লাগছিল জানো? ইচ্ছা করছিল সারা জীবন তার দিকে তাকিয়েই থাকি। কিন্তু সে তাকাতে দিল তো? শেষ কথাটা আফসোসের সাথে বলল আবরার। আবরারের মুখে অন্য একটা মেয়ের এত প্রশংসা শুনে কেন যেন ভালো লাগল না আরশির। সে মনে মনে ভাবতে লাগল, সত্যিই কি এমপি সাহেবের কোনো শুভ্র পরী আছে? উনি কি সেই মেয়েকে ভালোবাসেন? কে হতে পারে সেই মেয়ে যার এত এত প্রশংসা করছেন উনি? আবরার আরশির ভাবনার মাঝে বলে উঠল, বাই দ্য ওয়ে মিস অদ্ভুত চোখওয়ালি, তুমি আবার আমার শুভ্র পরীকে হিংসা করছ না তো? আরশি রেগে তাকালো আবরারের দিকে। এক আঙ্গুল তাক করে বলল, আমি মোটেও আপনার শুভ্র না টুভ্র পরীকে হিংসা করছি না। তবে আপনি আমার মাঝে নিজের শুভ্র পরীকে কল্পনা করা বন্ধ করুন। নয়তো তার সাথে দেখা হলে বলে দেব আপনি অন্য মেয়ের মাঝে তাকে খুঁজেন। আবরার হাই তুলে বলল, আমার শুভ্র পরী তোমার মতো হিংসুটে না বুঝলে মেয়ে। তাকে এসব বললেও সে রাগ করবে না। তাই তুমি তাকে অবশ্যই বলতে পারো। আমি অনুমতি দিল ম। লিফট কাঙ্ক্ষিত ফ্লোরে থামতেই আর কথা না বাড়িয়ে আবরারের আগে লিফট থেকে বেরিয়ে আসলো আরশি। মিস আরশি। দুই কদম আগাতেই আবরারের ডাকে থেমে গেল আরশি। আবরারের মুখে আরশি নামটা শুনে অবাক হল সে। আবরার তো কখনো তাকে আরশি বলে ডাকে না। আরশি অবাক ভাব নিয়েই আবরারের দিকে ফিরল। আবরার আরশির সামনে এসে জিজ্ঞাসা করল, মিস আরশি তুমি এই অফিসে কি করছো তা তো বললে না। আরশি ছোট করে বলল, আমি এখানে জব পেয়েছি। আরশি জবাব দিয়েই আবার উৎসুক কণ্ঠে জিজ্ঞাসা করল, কিন্তু আপনি এখানে কি করছেন এমপি সাহেব? আবরার গম্ভীর কণ্ঠে বলল, আমার অফিসে আমিই তো আসব তাই নয় কি? আর এখানে আমি তোমার এমপি সাহেব নই। বসো হই তোমার তাই স্যার বলে ডাকবে। আবরার আর না দাঁড়িয়ে নিজের কেবিনে চলে গেল। আবরারের রুড ব্যবহারে কষ্ট পেল আরশি। যেই আনন্দের সাথে প্রথম দিন অফিসে এসেছিল সব আনন্দ যেন এক নিমিষে গায়েব হয়ে গেল। মনে মনে ভাবল, এমপি সাহেব এত রুড বিহেভ করলেন কেন? অসভ্য, বদ, খারাপ লোক একটা। যখন যেমন খুশি তেমন আচরণ করে। ওয়েট আমার না টেবিলের চিপায় লুকানোর কথা ছিল? যে কোনো মূল্যে তার সামনে না পড়ার কথা ছিল? কিন্তু দেখো বাজে লোক একটা প্রথম দিনই সামনে চলে আসলো। আমাকে লুকানোর সুযোগটাও দিল না। আর এখন তো তার কোনো শুভ্র না কাইল্লা পরীর আমদানি হয়েছে আবার হুহ। আরশির আকাশ পাতাল ভাবনার মাঝে ম্যানেজার এসে জানিয়ে গেল আবরার তাকে কেবিনে ডাকছে। আরশি ম্যানেজারের পিছু পিছু আবরারের কেবিনে গেল। গিয়ে দেখল নতুন সবাই সেখানে উপস্থিত।
আবরার সবার সামনে দাঁড়িয়ে হাসি হাসি মুখ করে বলল, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আজওয়াদ আবরার। এই অফিসটা আমার বাবাই এর, কিন্তু তিনি অসুস্থ হওয়ায় আমাকে এই কোম্পানির পিছনে দৈনিক কিছুটা সময় দিতে হয়। তো আপনাদের সবার সাথে পরিচিত হওয়া যাক। সবাই একে একে নিজের সম্পর্কে কিছু বলুন। সবাই নিজেদের নাম, পরিচয় বলতে লাগল। আরশি এক কোণে দাঁড়িয়ে মেয়েদের রং ঢং দেখছে। এক একজন আবরারকে দেখিয়ে ঢং করে করে কথা বলছে। তবে সবাই এক নয়, কিছু কিছু ভদ্র মেয়েও আছে। আরশির পালা আসতেই সে নম্র কণ্ঠে বলল, আমি আরশি রহমান। বাস এতটুকুই। আবরার এমন ভাব করল যেন আজ প্রথম আরশিকে দেখেছে সে। আরশি গোমরা মুখে তাকিয়ে তাকিয়ে সবটা দেখতে লাগল। পরিচয় পর্ব শেষ হতেই আবরার সবার উদ্দেশ্যে বলল, আপনাদের সবার সাথে পরিচিত হয়ে ভালো লাগল। আমি আশা রাখছি আপনারা সবাই মন দিয়ে কাজ করবেন। আর আমাকে যতটা ভালো দেখছেন আমি কিন্তু ততটা নই। কাজে কোনোরকম ভুল আমার মোটেও পছন্দ নয়। সো এভরিওয়ান বি কেয়ারফুল। কোনো কিছু না বুঝতে পারলে মিস প্রিয়ার কাছ থেকে বুঝে নিবেন। ভুল যেন না হয়। মিস প্রিয়া? আবরারের ডাকে রেসপন্স করল একটা মেয়ে। আরশি তাকালো মেয়েটার দিকে। ভীষণ স্টাইলিশ মেয়েটা। পরনে শার্ট প্যান্ট, চুল সুন্দর করে রং করা, দেখতেও বেশ সুন্দরী। আবরার প্রিয়াকে উদ্দেশ্য করে বলল, আপনি ওদের সবাইকে কাজে সাহায্য করবেন, না বুঝলে বুঝিয়ে দিবেন। প্রিয়া মেয়েটা ঠোঁটে লম্বা একটা হাসি টেনে বলল, জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি তো, আমি ওদের সব বুঝিয়ে দিব। আরশি প্রিয়ার দিকেই তাকিয়েছিল। প্রিয়া তাকাতেই চোখাচোখি হল দুজনের। প্রিয়া মেয়েটা আরশিকে কেমন যেন একটা খাইয়া ফালাবো টাইপ লুক দিল। এমন লুকের মানে বুঝল না আরশি। এই মেয়েকে তো সে এখন এই প্রথম দেখল। তাহলে এই মেয়ে তার দিকে এভাবে তাকাচ্ছে কেন ভাবতে লাগল আরশি। আবরার সবাইকে উদ্দেশ্য করে বলল, এবার আপনারা যেতে পারেন। সবাই সমস্বরে ইয়েস স্যার বলে একে একে রুম থেকে বেরিয়ে যেতে লাগল। আরশি ও বের হচ্ছিল এমন সময় আবরার ডেকে উঠল, মিস আরশি। আরশি আবার ফিরে আসলো আগের জায়গায়। আবরার নিজের ল্যাপটপে কিছু একটা দেখতে দেখতে কড়া কণ্ঠে বলল, লেট করা আমি মোটেও পছন্দ করি না। ভবিষ্যতে কখনো লেট করে আসবেন না। এবার নিজের কাজে যেতে পারেন। ভীষণ অপমানবোধ করল আরশি। সে কখনোই কোনো কাজে লেট করে না, কিন্তু ভার্সিটি থেকে ক্লাস করে অফিসে আসতে লেট হয়ে গিয়েছে তার। তাও সময়ের আগেই পৌঁছে যেত। আবরারের সাথে বকবক করেই তো 2 মিনিট লেট করল সে। আরশি ঠিক করল সে অফিসের কাজ ছাড়া আবরারের সাথে আর একটাও বাড়তি কথা বলবে না। ম্যানেজার আরশিকে তার ডেস্ক দেখিয়ে দিল। আরশি ডেস্কে বসে কাজ করতে শুরু করল। মনোযোগ দিয়ে কাজ বুঝার চেষ্টা করছে সে। এর মাঝে ডেস্কের সামনে কেউ আছে বুঝতে পেরে মাথা তুলল আরশি। দেখল প্রিয়া নামক মেয়েটা তার ডেস্কের উপর 2 হাত ভর দিয়ে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে রেগে আছে। আরশি চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল প্রিয়ার দিকে। প্রিয়া রাগী কণ্ঠে বলল, দেখে তো ভোলাভালা মনে হয়, অথচ আসতে না আসতেই আবরার স্যারের গায়ের উপর ঝাঁপিয়ে পড়লে। আরশি প্রিয়ার কথা থেকে ধারণা করে নিল সে লিফটের সামনের ঘটনা দেখেছে হয়তো। আরশি চোখ ছোট ছোট করেই উত্তর দিল, কে বলেছে আমি ভোলাভালা? আমি তো মোটেও ভোলাভালা নই। আর আমি আবরার স্যারের গায়ে পড়ি বা তার কোলে উঠে বসে থাকি তাতে আপনার কি? আরশির উত্তরে প্রিয়া যেন আরো রেগে গেল। ফোঁসফোঁস করতে করতে বলল, তোমাদের মতো 3rd ক্লাস মেয়েরা পারোই তো এটা। ভোলাভালা সেজে বড়লোক ছেলেদের ফাঁসানোই তো তোমাদের কাজ। আরশি গালে হাত দিয়ে বলল, আমি না হয় 3rd ক্লাস কিন্তু আপনি তো 1st ক্লাস মানুষ তাই না আফা?
তাহলে এভাবে গায়ে পড়ে আজাইরা ঝগড়া করছেন কেন? আর আমাদের মধ্যে গুণ আছে বুঝলেন, তাই তো বড়লোক ছেলেরা ফেঁসে যায়। কিন্তু আপনার মধ্যে মনে হয় কোনো গুণটুনটা নাই, পুরাই বেগুন আপনি। তবে শিখতে চাইলে আমাকে বলিয়েন, আমি শিখায় দিবনে। প্রিয়া আরশির টেবিলে থাবা মেরে বলল, ইউ বেয়াদব মেয়ে, তোমার সাহস কি করে হয় আমার সাথে তর্ক করার? আরশি হাই তুলে বলল, আপনার তো অনেক আদব আফা, তাহলে শুধু শুধু ঝগড়ুটে মহিলার মতো ঝগড়া করছেন কেন? আপনার এত সমস্যা হলে আবরার স্যারের কাছে যান, তাকে গিয়ে জিজ্ঞাসা করুন উনি কেন একটা থার্ড ক্লাস মেয়েকে ধরতে গেলেন। আপনি না জিজ্ঞাসা করতে পারলে আমাকে বলুন, আমি আপনার পক্ষ থেকে জিজ্ঞাসা করে আসছি। আবরারের কাছে যাওয়ার কথা বলতেই মুখ শুকিয়ে গেল প্রিয়ার। বাইরে যতই বাহাদুরি দেখাক না কেন, সেও আবরারকে ভীষণ ভয় পায়। অথচ এই মেয়েকে দেখো কিভাবে ড্যাং ড্যাং করে আবরারের কাছে যেতে চাচ্ছে। প্রিয়া আরশির দিকে আঙ্গুল তাক করে বলল, তুমি জানো আমি কে? আমি চাইলে এখনই তোমার চাকরি কেড়ে নিতে পারি। আরশি মাছি তাড়ানোর ভঙ্গিতে হাত নাড়িয়ে বলল, কেন আপনি জানেন না আপনি কে? আমার জানা মতে আপনি প্রিয়া, যে এই মুহূর্তে ঝগড়ুটে মহিলার মতো আমার সাথে ঝগড়া করছে। আর চাকরি কেড়ে নেয়ার ভয় আমাকে দেখাতে আসবেন না। আমার ভাগ্যে যা আছে তা আপনি হাজার চেষ্টা করেও কেড়ে নিতে পারবেন না, আর যেটা নেই সেটা আমি হাজার চেষ্টা করলেও ধরে রাখতে পারব না। আরশির আশেপাশের সবাই হা করে নিজেদের কাজ বাদ দিয়ে তামাশা দেখছে। তাদের মধ্যে অধিকাংশ প্রিয়া মেয়েটাকে ভয় পায়, কারণ প্রিয়া মেয়েটা কথায় কথায় চাকরি কেড়ে নেয়ার থ্রেট দেয়। আর যেহেতু সে সিনিয়র, তার জন্য চাকরি কেড়ে নেয়া খুব একটা কঠিন না। এই ফ্লোরটা তার কথায় চলে, তাই তো সবাই চাইলেও প্রিয়ার উপর কিছু বলতে পারে না। আরশিকে প্রিয়ার কথার উচিত জবাব দিতে দেখে পুরনো কর্মীরা ভীষণ মজা পাচ্ছে, আত্মা ঠান্ডা হয়ে যাচ্ছে তাদের। কিন্তু তাদের আবার আফসোসও হচ্ছে আরশির চাকরির জন্য। বেচারির আজকে প্রথম দিন, আর নতুনরা তো হা করে সব গিলছে। কি হচ্ছে এখানে? আবরারের গম্ভীর কণ্ঠে থতমত খেল মিস প্রিয়া। আরও কিছু বলতে চাইছিল সে, কিন্তু আবরারের কথায় মুখ দিয়ে আর কিছু বের হল না। আরশি কিছু বলার আগেই সে আবরারের কাছে গিয়ে নেকামি করে বলতে লাগল, দেখুন না স্যার, এই বেয়াদব মেয়েটা আসতে না আসতেই আমার সাথে তর্ক করছে, কোনো ম্যানার্স নেই। আরশি অগ্নি দৃষ্টি নিক্ষেপ করল প্রিয়ার দিকে। দেখেই বোঝা যাচ্ছে ভীষণ রেগে আছে সে। প্রিয়া আরশির দিকে আঙ্গুল তাক করে বলল, দেখুন এখনো কিভাবে তাকিয়ে আছে আমার দিকে। বাবা মা মনে হয় কোনো আদব কায়দা শিখায়নি। এই একটা কথাই যথেষ্ট ছিল আরশিকে হিংস্র করে তোলার জন্য। আরশি রাগে প্রিয়াকে কিছু কড়া কথা শোনাতে যাচ্ছিল, কিন্তু তার আগেই আবরার শীতল কণ্ঠে বলল, মিস প্রিয়া, আপনি বাকিদেরটা দেখুন। আপনার মতে উনি বেয়াদব, তাই তো? উনাকে সামলানোর দায়িত্ব আমার। মিস আরশি, আপনি একটু কেবিনে আসুন। আবরার চলে গেল। আরশি যেতে নিলে সামনে আসলো প্রিয়া। শয়তানি হাসি দিয়ে ফিসফিস করে বলল, এবার আমার সাথে বেয়াদবি করার ফল পাবে। তোমার চাকরি গেল বলে। যাও যাও। আরশি প্রিয়াকে পাশ কাটিয়ে আবরারের কেবিনে আসল। আবরার আরশির কাছাকাছি দাঁড়িয়ে বলল, তুমি এত ঝগড়ুটে কেন মিস অদ্ভুত চোখওয়ালি? সবার সাথে কথা বলে নিজের মুখ খারাপ করতে নেই। প্রথম দিনেই এই অবস্থা হলে কিভাবে হবে বলো তো? আরশি ধারালো চোখে তাকিয়ে আছে আবরারের দিকে। রাগে চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে তার। প্রিয়াকে কিছু বলতে না পেরে রাগে তার মাথায় আগুন জ্বলছে। আবরার আরশির আরেকটু কাছে এসে দাঁড়াল। ওর চোখের দিকে গাঢ় দৃষ্টিতে তাকিয়ে ফিসফিস করে বলল, এভাবে তাকিও না মিস অদ্ভুত চোখওয়ালি। তোমার অদ্ভুত চোখের ধারালো দৃষ্টিতে আমি যেন নিজের ধ্বংস দেখতে পাচ্ছি। আবরারের চোখের দিকে তাকিয়ে আর ফিসফিস করে বলা কথাগুলো শুনে আরশির রাগগুলো যেন কোথাও হারিয়ে যাচ্ছে।
আরশি দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নিল। বুক ধুকপুক করছে তার। আবরার ও দূরে সরে গেল। নিজের ফোনে কিছু একটা করতে লাগল। বাঁকা চোখে তাকিয়ে আবরারের কাজকর্ম দেখছে আরশি। আবরার কি করতে চাচ্ছে বোঝার চেষ্টা চালাচ্ছে সে। আবরারের কেবিনে একটা বেলকনি আছে হয়তো। আবরার নিজের ফোনটা নিয়ে সেখানে চলে গেল। কারোর সাথে কথা বলছে হয়তো। তবে কার সাথে কথা বলছে, কি কথা বলছে কিছুই শুনতে পাচ্ছে না আরশি। 5 মিনিটের মাথায় আবরার ফেরত আসল। নিজের ফোনটা আরশির দিকে বাড়িয়ে দিয়ে বলল, কথা বলো। আরশি বুঝতে পারল না কার সাথে কথা বলতে বলছে আবরার। আরশি ফোনটা কানে লাগাতেই ভয়েস শুনে বুঝতে পারল অপর প্রান্তে আব্বাস আহমেদ আছেন। আরশি দ্রুত সালাম দিল আব্বাস আহমেদকে। আব্বাস আহমেদ সালামের জবাব দিয়ে বললেন, মামুনি তোমার থেকে কিন্তু এটা আশা করিনি। আরশি নিম্ন স্বরে বলল, কিন্তু স্যার আমি তো। আব্বাস আহমেদ আরশিকে কথা কমপ্লিট করতে না দিয়ে বলল, যা করেছ তার জন্য শাস্তি তো পাবেই। যেহেতু আমিই তোমাকে সিলেক্ট করেছি সেহেতু শাস্তিটাও আমিই দিব। তোমার শাস্তি হচ্ছে আবরার তোমাকে এখন যা বলবে তা কোনো প্রকার দ্বিধা ছাড়াই মেনে নিবে। যদি আমাকে মন থেকে শ্রদ্ধা করে থাকো তাহলে আবরারের কথা মেনে নিবে তুমি। ধরে নাও আমার পক্ষ থেকে আবরার তোমাকে পানিশমেন্ট দিবে। কি বলো মানবে তো? আরশির মুখটা মলিন হয়ে গেল আব্বাস আহমেদের কথায়। লোকটার কথা কিভাবে অমান্য করবে সে? যেই লোকের মামুনি ডাকে অশান্ত মন শান্ত হয়ে যায় তার কথা অমান্য করা আরশির পক্ষে সম্ভব নয়। আরশি জবাব হ্যাতে দিয়ে ফোনটা আবরারের হাতে ধরিয়ে দিল। ভীষণ অভিমান হল আরশির। সে তো কোনো ভুল করেনি, তারপরও আবরার তাকে দোষী বলে মেনে নিল। আব্বাস আহমেদের কাছেও ছোট করে দিল। আরশির অভিমানী মুখটা দেখে আরশির অগোচরে আলতো হাসল আবরার। আরশির কানের কাছে মুখটা নিয়ে ফিসফিস করে বলল, মিস অদ্ভুত চোখওয়ালি আমার উপর অভিমান হচ্ছে বুঝি? মুখটা দেখে তো তাই মনে হচ্ছে। আচ্ছা, মানুষ তো শুধুমাত্র নিজের প্রিয়জনের উপর অভিমান করে। আমি কি তোমার প্রিয়জন? এমন একটা প্রশ্নে আবরারের চোখের দিকে তাকালো আরশি। আবরারের মুখটা অতি নিকটে হওয়ায় তার গরম শ্বাস আরশির মুখের উপর আছড়ে পড়ছে। আবরারের গভীর কালো চোখের দিকে তাকিয়ে কোনো উত্তর দিতে পারল না আরশি। আবরার আরশির মুখের উপর আলতো করে ফু দিয়ে তার ছোট ছোট চুলগুলো সামনে থেকে সরিয়ে দিল। চোখ বন্ধ করে ফেলল আরশি। কয়েক সেকেন্ড পর চোখ খুলে দেখল বেশ দূরত্বে অবস্থান করছে আবরার। সে আরশির দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, বাইরে এসো আমার সাথে। আরশি আবরারের পিছন পিছন বাইরে আসল। সবাই উৎসুক চোখে তাকাল। আরশির চাকরি গেল কিনা সেই চিন্তা করছে সবাই। আবরার সবার সামনে জোরে জোরে বলল, অনেকদিন ধরেই একজন পিএর প্রয়োজনীয়তা অনুভব করছিলাম। এত প্রেশার কি নেওয়া যায়? তাই আজ থেকে মিস আরশি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব পালন করবেন। আবরারের কথায় সবার চোখ বড় বড় হয়ে গেল। আরশি নিজেও ভীষণ অবাক হয়েছে। মিস প্রিয়ার মুখটা যেন ঝুলে পড়েছে আবরারের এমন একটা কথায়। সে সামনে এসে বলল, কিন্তু স্যার। আবরার বাঁকা হেসে বলল, আরে কিসের কিন্তু মিস প্রিয়া? আপনিই তো বললেন উনি বেয়াদব, মুখে মুখে তর্ক করেন। আপনার কথা বার্তায় বুঝলাম আপনার পক্ষে মিস আরশিকে হ্যান্ডেল করা সম্ভব না। তাই তো আমিই দায়িত্ব নিয়ে নিলাম। আমার কাজও হবে। আর উনাকে টাইট দিয়ে বেয়াদব থেকে ভদ্র মেয়েও বানানো যাবে। শেষের কথাটা আরশির দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল আবরার। রাগে আরশির নাকের পাটা ফুলে আছে। মনে মনে বলছে, আমি বেয়াদব হলে আপনি একটা অসভ্য লোক এমপি সাহেব। আবরার আরশির থেকে চোখ ফিরিয়ে আবার বলল, আপনাদের আব্বাস স্যার অনেক আশা ভরসা করে মিস আরশিকে চাকরিটা দিয়েছেন। তার সিদ্ধান্ত তো আমি ভুল প্রমাণিত হতে দিতে পারি না।
আমি তাকে অবশ্যই নিরাশ করব না। মুখ কালো করে দাঁড়িয়ে আছে মিস প্রিয়া। তার অবস্থা দেখে মনে হচ্ছে নিজের পায়ে নিজেই কুড়াল মেরে নিয়েছে যেন। আবরার আরশিকে উদ্দেশ্য করে বলল, মিস আরশি, কেবিনে আমার ডেস্কের উপর যত ফাইল আছে সব নিয়ে বসুন। আমি এসে আপনাকে কাজ বুঝিয়ে দিচ্ছি। কার সাথে কন্ট্যাক্ট করতে হবে, কিভাবে করতে হবে, শিডিউল কিভাবে ফিক্স করতে হবে, ফাইল কিভাবে চেক করতে হবে, কি কাজ করতে হবে, সবটা আমি বুঝিয়ে দিব আপনাকে। আরশি আবরারের দিকে কড়া লুক দিয়ে কেবিনে চলে গেল। আবরার প্রিয়ার কাছে গিয়ে বলল, ধন্যবাদ মিস প্রিয়া। আবরার ধন্যবাদ বলায় আসমান থেকে পড়ল প্রিয়া। হাবলার মতো তাকিয়ে জিজ্ঞাসা করল, ধন্যবাদ কেন স্যার? আবরার বাঁকা হেসে নিম্ন স্বরে বলল, তা আপনার না জানলেও চলবে। শুধু এতটুকু জেনে রাখুন আপনি কোনো একভাবে আমার উপকার করেছেন। আর আরেকটা বিষয় আপনাকে জানিয়ে দেই, আপনার ব্যাপারে সবকিছুই কিন্তু আমার কানে আসে। এটা ভাববেন না যে আমি কিছু জানি না। আমি আপনাকে সুযোগ দিচ্ছি, তবে বারবার দিব না। আর হ্যাঁ, মিস আরশির থেকে দূরে থাকবেন। ভেবে নিন এটাই আপনার শেষ সুযোগ। আবরারের কথাগুলো শুনে গলা শুকিয়ে আসলো প্রিয়ার। মাথা হ্যাঁ বোধক নাড়িয়ে আবরারের সামনে থেকে দ্রুত কেটে পড়ল সে। আপাতত চাকরিটা বাঁচানো দরকার। চাকরি থাকলে ওই মেয়েকে সে পড়ে দেখে নিবে। কেবিনে গিয়ে আরশির পাশে চেয়ার টেনে বসল আবরার। প্রায় 1.5 কি 2 ঘন্টা সময় নিয়ে আরশিকে সবটা ভালোমতো বুঝিয়ে দিল। আবরার উঠতেই হাফ ছেড়ে বাঁচল আরশি। এত মনোযোগ দিয়ে তো সে ভার্সিটির ক্লাসও করে না। আবার কতগুলো কাজও দিয়েছে যা টাইম ওভার হওয়ার আগে শেষ করতে হবে তাকে। আরশির ভাবনার মাঝে আবরার আরশির কানে ফিসফিস করে বলল, আমার পিছে পিছে ঘোরার জন্য প্রস্তুত হয়ে যাও মিস অদ্ভুত চোখওয়ালি। এবার তো তোমাকে বেয়াদব থেকে ভদ্র বানিয়েই ছাড়ব। আরশি দাঁতে দাঁত চেপে আবরারের উদ্দেশ্যে বলল, আর একবার বেয়াদব বলে দেখুন শুধু। আপনার মাথাটা এই পেপার ওয়েটটা দিয়ে ফাটিয়ে দিব। আবরার সোজা হয়ে দাঁড়িয়ে বলল, কি সাংঘাতিক মেয়েরে বাবা! অফিসের বসকে বলছে মাথা ফাটিয়ে দিবে। আমি নিতান্তই ভালো মানুষ বলে তোমাকে কিছু বললাম না। অন্য কেউ হলে তোমার চাকরি থাকত না। এখন চুপচাপ ভদ্র মেয়ের মতো নিজের ডেস্কে গিয়ে কাজ করো। একটু তিরিং বিরিং করলে তোমার আব্বাস স্যারকে ফোন করে জানিয়ে দিব তুমি আবার বেয়াদবি করেছ। সেটা অবশ্যই চাও না? আরশি আবরারকে একটা কড়া লুক দিয়ে ধূপধাপ পা ফেলে বাইরে চলে আসল। আব্বাস আহমেদ লোকটার সাথে মাত্র একদিন দেখা হলেও তার প্রতি অনেক সম্মান জমেছে আরশির মনে। কি সুন্দর মন মানুষটার! কতটা আদর স্নেহ মিশিয়ে তাকে মামুনি বলে ডাকে। আরশি চায় না উনি আরশিকে ভুল বুঝুক। আজ কাজের তুলনায় দেয়ালে ফিট করা স্ক্রিন বেশি দেখছে আবরার। এখানে বসেই সব ফ্লোরের ভিডিও ফুটেজ দেখতে পায় সে। কিন্তু আজ তার চোখ যে একজনের উপরেই আটকে আছে। অন্য কিছু দেখায় মন নেই তার। মনটা যেন কেউ একজন চুরি করে নিজের কাছে রেখে দিয়েছে। আবরার স্ক্রিনে চোখ রেখে মুচকি হেসে বলল, আমার মন চুরি করার শাস্তি তো তোমাকে পেতেই হবে। কাজের টাইম শেষ হয়ে যাওয়ায় নিজের ব্যাগ গুছাচ্ছে আরশি। অনেকেই চলে গেছে, আবার কেউ কেউ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় অচেনা একটা ছেলে এসে দাঁড়ালো আরশির সামনে। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, হেই, তোমার সাথে তো পরিচিত হতে পারলাম না। আমরা কি পরিচিত হতে পারি? আরশি সৌজন্যতার খাতিরে আলতো হেসে বলল, অবশ্যই। আমি আরশি। অচেনা ছেলেটা মাথা চুলকে বলল, আমি সামির। মাস্টার্স করছি। আর এখানে জব করি। তোমাকে দেখেও স্টুডেন্ট মনে হচ্ছে। আরশি মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আমিও স্টুডেন্ট। অনার্স ফাইনাল ইয়ার এবার। সামির আরশির কিছুটা নিকটে এসে ফিসফিস করে বলল, আজ প্রিয়া ম্যামের যা ধোলাই করলে না! সাব্বাস! এমন কিছু জবাব উনার প্রাপ্য ছিল।
আরশি সামিরের কথা বলার ধরনে হেসে ফেলল। সামিরকে ভীষণ মিশুক মনে হল তার। সামির হেসে বলল, আরশি তোমার চোখজোড়া মারাত্মক সুন্দর। এমন আনকমন চোখের রং অনেক কম দেখা যায়। আচ্ছা তুমি কি লেন্স পরেছ? আরশি মাথা নাড়িয়ে বলল, না তো, এটা আমার আসল লেন্স। সামির বলল, অনেক সুন্দর, আমি তো ক্রাশ খেয়ে গেলাম। আরশি ফিক করে হেসে দিল। সামির ও তাল মিলাল আরশির সাথে। এই সবকিছুই দেখল এবং শুনল আবরার। চোখ মুখ শক্ত হয়ে আসল তার। সেও বাসায় যাওয়ার জন্যই কেবিন থেকে বেরিয়েছিল। এসব দেখে আবার কেবিনে চলে গেল সে। কেবিনে গিয়ে কন্টিনিউয়াসলি বেল প্রেস করতে লাগল। আরশি বেলের শব্দ শুনে সামিরকে বলল, সামির ভাইয়া স্যার ডাকছে, কোনো কাজ আছে হয়তো, আগামীকাল আবার কথা হবে কেমন? সামির মাথা নাড়িয়ে চলে গেল। আরশি ও আগালো আবরারের কেবিনের দিকে। কাজের টাইম তো শেষ, তাও কেন আবরার বেল প্রেস করছে ভেবে বিরক্ত হল আরশি। আবার নিশ্চয় কোনো গা ঝালানো কথা বলবে ভেবে মুখ বাঁকাল সে। আবরারের দুই হাতের মাঝে বন্দী হয়ে আছে আরশি। কেবিনে ঢুকতেই হঠাৎ এমন আক্রমণের শিকার হবে তা ধারণাতেও ছিল না আরশির। গোল গোল চোখে আবরারের দিকে তাকিয়ে আছে সে। আবরারের রক্তিম চোখ, গম্ভীর মুখশ্রী দেখে আরশি বুঝতে পারল আবরার কোনো কারণে রেগে আছে হয়তো। আবরারের মুড বুঝে উঠতে পারছে না আরশি। এই হাসে আবার এই রাগ করে। এই তো কিছুক্ষণ আগেও তো ঠিক ছিল, এখন আবার কি হলো কে জানে। আরশি সাহস করে আবরারকে বলল, এমপি সাহেব আপনার উপর কি জিন ভর করে নাকি? মানে এই হাসেন আবার এই রাগ করেন? আর একটু ডিস্টেন্স মেইনটেইন করলে ভালো হতো। কথায় কথায় এভাবে কাছে আসেন। আরশির কথা শেষ হতে দিল না আবরার। জোরে একটা ধমক দিয়ে বলল, চুপ পপ, বেয়াদব মেয়ে। বসের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানো না? কেঁপে উঠল আরশি। আবরারের ধমক দিয়ে বলা কথা শুনে মুখটা অন্ধকার হয়ে গেল তার। ভীষণ অভিমান হল। আবরার তাকে এভাবে বকা দিতে পারল, বেয়াদব বলতে পারল। আবরারের কাছে বকা খেয়ে আরশির কেন যেন খুব কান্না পাচ্ছে। ইচ্ছা করছে ভ্যা করে কেঁদে চোখের পানিতে অফিসার সাথে আবরারকেও ভাসিয়ে দিতে। আরশি ঠোঁট উল্টে মনে মনে বলতে লাগল, বেটা খাটাস, কেমনে বকা দিচ্ছে আমাকে, কিন্তু আমার এত কান্না পাচ্ছে কেন? এই লোকের সামনে আসলে আমি নিজের ইমোশন ধরে রাখতে পারি না কেন? এটা তো দুর্বলতার পরিচয়। তবে আমি কি উনার প্রতি দুর্বল হয়ে পড়ছি? এমনটা হলে তো চলবে না। কোথায় সে আর কোথায় আমি? আর তার চেয়ে বড় কথা, উনার লাইফে কেউ একজন আছে হয়তো, যাকে উনি ভালোবাসেন। এসব ভাবতে ভাবতে আবরারের চোখের দিকে তাকালো আরশি। আরশির অভিমানী মুখ আর ছলছল আঁখি জোড়া দেখে নরম হল আবরার। আরশির দিকে আরেকটু ঝুঁকতেই চোখ বন্ধ করে দেয়ালের সাথে আরও সিটিয়ে গেল আরশি। আবরার আরশির মুখে আলতো করে ফু দিয়ে বলল, ছেলেদের সাথে এত ঘেঁষাঘেঁষি কিসের? হ্যাঁ, অফিসে কাজ করতে এসেছ, কাজ করবে। ছেলেদের সাথে এত কিসের কথা? নাকি ছেলেদের কাছ থেকে প্রশংসা পেতে অনেক ভাল লাগে? আবরারের কথায় ঝটপট চোখ খুলল আরশি। ভাবতে লাগল সে আবার কোনো ছেলের সাথে ঘেঁষাঘেঁষি করল। একটু ভাবতেই মাথায় আসলো একটু আগেই সামিরের সাথে কথা বলেছে সে। আবরার কি তাহলে সামিরের কথাই বলল? কিন্তু সে সামিরের সাথে কথা বললে আবরারের কি? চোখ ছোট ছোট করে আবরারের দিকে তাকালো আরশি। সন্দিহান দৃষ্টিতে আবরারের দিকে তাকিয়ে বলল, আমি কারোর সাথে ঘেঁষাঘেঁষি করলে আপনার কি সমস্যা? আর কেউ আমার প্রশংসা করলে তাতেই বা আপনার কি? আমার উপর এত অধিকার কেন দেখান আপনি? আপনার না কোনো শুভ্র পরি আছে? তার উপর গিয়ে যত ইচ্ছা অধিকার ফলান। আরশির কথায় চোয়াল শক্ত হয়ে আসলো আবরারের।
আরশির চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বলল, তার উপর অধিকার ফলানোর অধিকার এখনো পাইনি আমি। তাই তো এখনো সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে, নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারছে। যখন অধিকার পাব তখন তাকে নিজের হৃদয় পিঞ্জরে লুকিয়ে রাখব, কাউকে তার দিকে তাকানোর সুযোগ দিব না। সে শুধুই আমার, তার সবকিছু আমার হবে। তার রূপ, সৌন্দর্য সবকিছু দেখার অধিকার শুধুমাত্র আমার থাকবে। আমি চাই সে ভালোবেসে আমায় গ্রহণ করুক। তাই তাকে সময় দিচ্ছি, সঠিক সময়ের অপেক্ষা করছি। তাকে কোনো কিছু নিয়ে জোর করার মন মানসিকতা আমার নেই। তবে সে যদি ভুল পথে চলে, অন্য কারোর সাথে নিজেকে জোড়ানোর চেষ্টা করে, তবে তার হাত পা ভাঙতে আমার বেশি সময় লাগবে না। তাকে আমারই হতে হবে, বাই হোক অর বাই ক্রোক। আর আমার জিনিস আমি নিজের করে রাখতে জানি, সেটা যেভাবেই হোক। বুঝলে মিস অদ্ভুত চোখওয়ালি? আবরারের শেষের কথাগুলোয় হালকা কেঁপে উঠল আরশি। সে মনে মনে বলল, কেমন সাইকো রে বাবা, নিজের ভালোবাসার মানুষের হাত পা ভেঙে দিবে বলে। এমপি সাহেবের আচার আচরণই বলে দিচ্ছে সে ওই মেয়ের জন্য কত পসেসিভ। হে এমপি সাহেবের শুভ্র পরি, তোমার কপালে দুঃখ আছে। এই লোককে সামলাতে গিয়ে তোমার 12টা না বাজে। তবে হ্যাঁ, মেয়েটা অবশ্যই লাকি। এমন করে কয়জনই বা ভালোবাসতে পারে? এমন একজন ভালোবাসার মানুষ জীবন সঙ্গী হিসেবে পেলে তার শত পাগলামি ও সহ্য করা সম্ভব হয়তো। ওয়েট, 1 মিনিট, এমপি সাহেব আমাকে এসব কেন বললেন? আরশির ভাবনার মাঝে তুড়ি মারল আবরার। আরশি চমকে তাকালো আবরারের দিকে। আবরার দূরে সরে গেছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল আরশি। আবরার বাঁকা হেসে বলল, মিস অদ্ভুত চোখওয়ালি, আবার এটা ভেবো না আমি তোমাকে মিন করে কিছু বলেছি। আমি তো শুধু তোমাকে একটু সতর্ক করছিলাম আমার শুভ্র পরীর সাথে কি করতে পারি তা বলে। আরশি চোখ ছোট ছোট করে তাকালো আবরারের দিকে। এই লোক এত জটিলভাবে কথা বলে কেন, মনে মনে ভাবল সে। আবরার আরশির ফেস এক্সপ্রেশন দেখে বলল, বুঝো নি তাই তো? ওয়েট, বুঝাচ্ছি। আমি যেভাবে আমার শুভ্র পরীকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না, প্রয়োজন পড়লে তার হাত পা ভেঙে বসিয়ে রাখব, তেমন তোমারও তো এমন কোনো সিক্রেট লাভার থাকতে পারে। পরে দেখা যাবে তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে না পেরে সে তোমার হাত পা ভেঙে দিল। তাহলে কি হবে বলো? আমার তো অনেক বড় লস হয়ে যাবে মিস অদ্ভুত চোখওয়ালি। মাত্রই তো একটা পিয়ে পেলাম, কাজের প্রেশার একটু কমল, তোমার পা ভেঙে দিল, আমার পিছে পিছে কিভাবে ঘুরাবো বলো? তাই আগে থেকে একটু সতর্ক করে দিল আর কি। ছেলেদের থেকে দূরে দূরে থেকো আর একটু সাবধানে থেকো, কেমন? আবরারের লজিক শুনে তার দিকে বোকার মতো তাকিয়ে আছে আরশি। সব তার মাথার 10 হাত উপর দিয়ে গেছে, মাথা ভনভন করছে। এসব কি বলল তাকে এমপি সাহেব? আরশি বোকার মতো তাকিয়ে বলল, এমপি সাহেব আপনি বাসায় গিয়ে রেস্ট করুন, কেমন? আপনার মাথা আজ ঠিক নেই মনে হচ্ছে, বেশি প্রেশার পড়ায় আপনার মাথাটা বোধ হয় গেল। আবরার চোখ রাঙিয়ে তাকাতেই আরশি বলল, আপনি থাকুন, যা ইচ্ছা করুন, আমি যাই, টাটা, বাই বাই। আরশি দৌড়িয়ে গিয়ে দরজা খুলে যেই বের হতে যাবে অমনি আবরার বলে উঠল, মিস অদ্ভুত চোখওয়ালি। আরশি থেমে পিছনে তাকাতেই দেখল আবরার তার দিকেই এগিয়ে আসছে। আবরার আরশির সামনে এসে বলল, কোথায় যাচ্ছ? আমি তোমাকে যেতে বলেছি? আরশি মাথা দুদিকে নাড়াল, বলল, কিন্তু অফিস টাইম তো শেষ, আমি বাসায় যাব তো। আবরার বলল, তো মানা কে করেছে? নাক মুখ কুচকালো আরশি, বলল, আপনি সত্যিই পাগল হয়ে গেছেন এমপি সাহেব। আবরার বাঁকা হেসে বলল, তা তো হয়েছি, একজনের প্রেমে পাগল। আমার সব পাগলামি তো তার জন্যই। আরশি মুখ বাঁকিয়ে বলল, নিজে তো কার না কার প্রেমে পড়ে পাগল হয়েছেন, সাথে আমাকেও পাগল বানাচ্ছেন।
এই আপনার মতো তারছিরা লোক এমপি কিভাবে হলো বলেন তো? আপনাকে কে এমপি বানালো? আবরার চোখ পাকিয়ে বলল, সেটা তোমার না জানলেও চলবে। তোমার কাজ কি তা মনে আছে তো? তোমার কাজ আমার পিছে পিছে ঘোরা। নাও ফলো মি। আরশি গাল ফুলিয়ে আবরারের পিছু নিতে লাগল। বাইরে আসতেই আবরার নিজের গাড়ির ডোর খুলে আরশিকে ভিতরে যেতে বলল। আরশি জেদ ধরে বলল, আমি আপনার সাথে কেন যাব? আমি একা যেতে পারব। আপনার হেল্পের কোনো দরকার নেই। আবরার হাই তুলে বলল, তুমি কি চাও আমি তোমাকে কোলে তুলি অথবা তোমার আব্বাস স্যারকে ফোন করে বলি তুমি আবার বেয়াদবি করছো, কথা শুনছ না? যদি এসব না চাও তো ভালোই ভালোই গাড়িতে ওঠো। আমি তোমাকে কেন হেল্প করব? আমি তো নিজের ভালোর জন্যই তোমাকে বাসায় পৌঁছে দিতে চাচ্ছি। বলা তো যায় না, পথে যদি তোমার কোনো ক্ষতি হয় তাহলে তো আমি আমার মাত্র হওয়া পিয়ে হারাব। আমার অনেক বড় লস। আবরারের কথা শেষ হওয়ার আগেই আরশি ফোঁস ফোঁস করতে করতে গাড়িতে উঠে গেল। আবরার বাঁকা হেসে নিজেও গাড়িতে উঠে বসল। ড্রাইভার গাড়ি স্টার্ট দিতেই আরশির আগে গজগজ করতে করতে নিম্ন স্বরে বলল, অসভ্য এমপি একটা। আরশি নিম্ন স্বরে বলা সত্ত্বেও তা শুনে ফেলল আবরার। আরশির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, অসভ্য হয়েছি আমার শুভ্র পরীর প্রেমে পড়ে বুঝলে মেয়ে। আরশি সিটে মাথা এলিয়ে দিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। পাগল পাগল লাগছে তার। ভাবছে সামনের দিনগুলো এই পাগল এমপির সাথে কিভাবে কাটাবে। একদিনেই তার যা অবস্থা, কয়েকদিন গেলে মনে হয় সেও পাগল টাগল হয়ে যাবে। এসব ভেবেই মুখটা কাদো কাদো হয়ে গেল আরশির। অন্যদিকে আরশির চেহারার অবস্থা দেখে মিটমিট করে হাসতে লাগল আবরার। মনে মনে বলল, এটা তো মাত্র শুরু। প্রতিদিন তোমাকে নতুন নতুন উপায়ে পাগল বানাবো মিস অদ্ভুত চোখওয়ালি। রেডি হয়ে যাও। আবরার বাড়ি ফিরে একটা হট শাওয়ার নিল। দিনে 2 বার শাওয়ার নেয়া তার ডেইলি রুটিন। কাজ শেষে বাড়ি ফিরে শাওয়ার না নিলে শান্তি পায় না সে। সোফায় বসে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে আরশিকে রাগানোর মোমেন্টগুলো ভেবে মিটমিট করে হাসছে সে। এমন সময় একটা মেয়ে তার গলা জড়িয়ে ধরে বসে বলল, কিরে প্রেমে ট্রেমে পড়লি নাকি? একা একা পাগলের মতো হাসছিস যে? ইহা তো নয়া নয়া প্রেমে পড়ার লক্ষণ। হাসি বন্ধ হয়ে গেল আবরারের। গলা থেকে মেয়েটার হাতটা সরিয়ে কপাল কুঁচকে বলল, আহির বাচ্চা সমস্যা কি তোর? যখন তখন বাদরের মতো গলা ধরে ঝুলে পড়িস কেন? আর বেশি পেকে গেছিস না? বাবাইকে বলে জলদি তোকে বিদায় করার ব্যবস্থা করছি দাঁড়া। আর কয়েকটা দিন, তারপর তোকে বিদায় করব। মুখটা অন্ধকার হয়ে গেল আহিয়ানার। আহিয়ানা সম্পর্কে আবরারের একমাত্র ছোট বোন। বাড়ির সবার অনেক আদরের সে। সবার চোখের মণি। ভীষণ আদুরে আর নরম মনের। তাই তো আবরারের মজা করে বলা কথাগুলোতেও কষ্ট পেল সে। আবরার একমাত্র আদরের বোনকে এভাবে মুখ কালো বসে থাকতে দেখে বুঝল তার ছোট বোনটা কষ্ট পেয়েছে। তাই সে আহিকে নিজের বুকে জড়িয়ে নিয়ে বলল, কি হয়েছে আমার ছোট্ট বুড়িটার? এই সামান্য কথায় এত কষ্ট পেয়েছিস? আমি তো মজা করে বলেছি। আহি ভাইয়ের আদর পেয়ে ফুপিয়ে উঠল। ফুপাতে ফুপাতে বলল, তোর এত তাড়া আমাকে ভাগানোর? ছাড় আমাকে। তুই আমাকে একটুও ভালোবাসিস না। ছাড় তুই। তোর সাথে আরই কথা নাই আমার। আহি ছাড়তে বললেও ছাড়ানোর কোনো চেষ্টা করল না। ছোটবেলা থেকেই ভাই পাগল সে। ভাইকে অনেক ভালোবাসে। তাই ভাই একটু 19 থেকে 20 কিছু বলে ফেললেই কাঁদতে বসে সে। আবরার বোনের স্বভাব ভালোই জানে। সে আহির মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আচ্ছা যা, তোর বিয়ে ক্যান্সেল। আমি রাদিফকে ফোন করে জানিয়ে দিচ্ছি বিয়ে ক্যান্সেল। তুই ওকে বিয়ে করবি না। কাউকেই বিয়ে করবি না। আবরার কথাটা বলে ফোন হাতে নিতেই চট করে ফোন কেড়ে নিল আহি।
কান্না গায়েব তার। দাঁতে দাঁত চেপে বলল, অসভ্য, ফাজিল ছেলে। কথায় কথায় রাদিফকে ফোন দিতে যাস কেন? হ্যাঁ, তুই এখন একটা বলবি আর ওই বেটা আমাকে সারারাত ফোন দিয়ে দিয়ে পাগল বানাবে। আর এই কথা বললে ফোনের ভেতর থেকেই আমার গলা না চেপে ধরে? আবরার বোনের কথায় শব্দ করে হেসে ফেলল। আহি আবরারের বাহুতে কিল দিয়ে বলল, শুন, আমি অন্য একটা কথা জানতে এসেছিলাম। আবরার হাসি থামিয়ে ভ্রু কুঁচকে তাকাল। বলল, কি? আহি আবরারকে মনে করানোর ভঙ্গিতে বলতে লাগল, ওই যে আমার ফ্রেন্ড আছে না আরশি, মনে আছে তোর? আবরার না চেনার ভান ধরে বলল, কোনো আরশি? আহি বলল, আরে ভার্সিটিতে অনুষ্ঠানের দিন বাসায় ফিরে যে আমাকে আমার সব ফ্রেন্ডের সম্পর্কে জিজ্ঞাসা করলি। মুন, আরশি। তুই তো মুনের সাথে কথাও বলেছিস, মুনের পাশেই তো আরশি ছিল। আবরার মনে পড়ার ভঙ্গিতে বলল, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কি হয়েছে তার? আহি বলল, সে তো আমাদের অফিসে চাকরি পেয়েছে। তোর সাথে দেখা হয়েছে? আবরার আহির কথায় তাল মিলিয়ে বলল, হ্যাঁ, আমাদের অফিসেও একজন নিউ এসেছে, নাম আরশি রহমান। সেই নাকি? আমি তো চিনতেই পারিনি তোর ফ্রেন্ডকে। আহি মাথা কাত করে বলল, তুই আবার এত ভোলা মন কবে হলি? যাই হোক, কেমন কাজ করেছে ও? কেমন মনে হলো তোর? আমিই ওকে আমাদের অফিসের খোঁজ দিয়েছিলাম আর সে চাকরিও পেয়ে গেছে। বাবাইয়ের তো সেই পছন্দ হয়েছে ওকে। ইন্টারভিউ নিয়ে আসার পর থেকে শুধু ওর প্রশংসা করেই যাচ্ছে। আসলে ও মেয়েটাই এমন। তোর কেমন লাগলো? আবরার হাই তুলে বলল, মেয়েটা একটু বেয়াদব আছে বুঝলি। প্রথম দিন এসেই মিস প্রিয়ার সাথে ঝামেলা পাকিয়েছে। তাই ওকে আমার পিয়ে বানিয়ে ফেলেছি। এখন আমি সোজা করব ওকে। আহি মুখ বাঁকা করে বলল, তোর মিস প্রিয়াই একটা শয়তান্নি, পেতনি মহিলা। আমার বান্ধবীর দোষ দিবি না, ও অনেক ভালো। আবরার আহিকে ভেঙিয়ে বলল, হয়েছে, আর বান্ধবীর তারিফ করতে হবে না। এই নে আমার ক্রেডিট কার্ড। কালকের দিনটার জন্য এটা তোর। যা ইচ্ছা করতে পারিস। আহি চোখ বড় বড় করে লাফ দিয়ে উঠল। দুই গালে হাত দিয়ে বলল, সত্যি বলছিস? তুই আমাকে নিজের ক্রেডিট কার্ড দিচ্ছিস, তাও আবার নিজের ইচ্ছাতে? এটা তুই তো, নাকি অন্য কেউ? দেখি দেখি তুই ঠিক আছিস তো? বলে আবরারের কপালে, গালে হাত দিয়ে পরীক্ষা করতে লাগল আহি। আবরার কপাল কুঁচকে বলল, তোর না লাগলে দিয়ে দে। দে আমার কার্ড ফিরতো আর বিদায় হ যা। আহি এক লাফ দিয়ে দূরে সরে গেল। কার্ড হাতের মুঠোয় পুড়ে দাঁত কেলিয়ে বলল, আরে না, নাকি যে বলিস? এত বড় একটা সুযোগ হাতছাড়া করা যায়? কালকে তোর টাকা দিয়ে জম্পেশ শপিং করব, ফ্রেন্ডদের ট্রিট দিব। হুররে। আহির কাণ্ডে হাসল আবরার। আহি আবার আবরারের কাছে এসে বলল, কিন্তু আমাকে নিজের কার্ড দেওয়ার মতো মহান কাজ কিভাবে হলো তোর দ্বারা? সেটা তো বল। আবরার বাঁকা হেসে বলল, তুই এত বড় মহান কাজ করলি, আমার এত বড় উপকার করলি, তাই তো ট্রিট হিসেবে দিল ম। আহি বাঁকা চোখে তাকালো আবরারের দিকে। সে আবার কবে কোনো মহান কাজ করল যে তার ভাই এত খুশি হল? আবরার আহিকে সন্দিহান চোখে তাকিয়ে থাকতে দেখে বলল, এবার ভাগ আমার রুম থেকে, না হলে কার্ড ফেরত নিয়ে নিব কিন্তু। আহি আবরারকে জিজ্ঞাসাই করতে যাচ্ছিল যে সে কোনো মহান কাজটা করেছে, কিন্তু আবরার কার্ড ফেরত নিয়ে নেওয়ার থ্রেট দেয়ায় দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। এত বড় সুযোগ সে কিছুতেই হাতছাড়া করতে পারে না। আবরার যেই জন্যই দিয়েছে তো। এখন সে ধুমিয়ে শপিং করবে ভেবে নাচতে নাচতে নিজের রুমে চলে গেল আহি। আহিকে পালাতে দেখে মুচকি হাসল আবরার। বিড়বিড় করে বলল, না জেনেই অনেক বড় উপকার করলি আহি বুড়ি।
আবরার নিজের ফোনটা হাতে নিয়ে গ্যালারিতে প্রবেশ করল। একটা পিক জুম করে খুঁটে খুঁটে দেখতে লাগল সে। পিকটা দেখে যেন তার চোখে মুখে একরাশ মুগ্ধতা ছড়িয়ে পড়ল। আপন মনে বলতে লাগল, কি মায় ডুবাইলা হে কন্যা, কি মায় ডুবাইলা। একবার তাকাইলে পলক যেন পড়ে না। আবরার নিজের ভেজা এলোমেলো চুলে হাত চালাতে চালাতে বলল, আমি বোধহয় সত্যিই পাগল হয়ে গেছি। এক শুভ্র মায়াবিনীর প্রেমে পাগল হয়ে গেছি। যেখানে আগে প্রেম ভালোবাসা কি তাই বুঝতাম না, আর এখন কিনা সেই আমি ছন্দ রচনা করছি। মানুষ প্রেমে পড়লে বুঝি কবি হয়ে যায়? নিজের ভালোবাসার মানুষটাকে নিয়ে হাজারো জল্পনা কল্পনা করে। আমি জানি না ভালোবাসা কি, কিভাবে কাউকে ভালোবাসতে হয়। তবে আমি প্রতি মুহূর্তে তাকে অনুভব করছি, খুব করে অনুভব করছি। আমার মন আমাকে প্রতি মুহূর্তে জানান দেয়, তাকে ভুলে থাকা আমার পক্ষে অসম্ভব। সে আমার জীবন, আমার প্রতিটা শ্বাসের সাথে জড়িয়ে গেছে। খুব বাজেভাবে তার প্রতি আসক্ত হয়ে পড়েছি আমি। চলবে।